বলছি গোপাল রওনা দি। মহারাজ এত ব্যস্ত হবেন না মহারাজ। হ্যাঁ হ্যাঁ, তা মহারাজ, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি রাতে একটু ঘুমোননি। হ্যাঁ ঠিকই ধরেছ, তাছাড়া ঘুম হবে কি করে বলো, আমার বাড়িতে যে ছোট্ট রাজপুত্র আসছে। তা অবশ্য ঠিক, সেই কবে থেকে আমাদের নাতিকে দেখার জন্য আমরা বসে আছি। আচ্ছা গোপাল, তুমি এইবারে রওনা দাও, বেশি দেরি করো না, জাহাজ ঢুকবার সময় হয়ে এলো। আপনি কিচ্ছু চিন্তা করবেন না মহারাজ, আমি একদম সযত্নে আপনার নাতি ও বৌমাকে রাজপ্রাসাদে নিয়ে আসব। গোপাল, খুঁজে পেতে কোনো রকম অসুবিধে হবে না। মনে আছে রানীমা? এখন তাহলে আসি। এসো এসো বৌমা এসো, আরে আমার নাতি বাবু যে। বৌমা, পথে আসতে কোনো কষ্ট হয়নি তো? এইটুকু পথ আসতে কোনো রকম কষ্ট হয়নি মা। গোপাল কাকা এত ভালো যে কি বলবো। যাক যাক, গোপাল তাহলে আরো একবার আমার মান রাখলো। যতদিন গোপালের ধরে থাকবে তার প্রাণ, সে ততদিন মহারাজের রাখবে যে মান। হ্যাঁ মহারাজ, আমি থাকতে আপনি একদম চিন্তা করবেন না মহারাজ। বেশ বেশ বেশ। আমি তাহলে এখন আসি, কেমন? আরে আরে, কোথায় যাচ্ছ গোপাল? একেবারে মধ্যাহ্ন ভোজনটাও সেরে যাও। ও, ভোজনের ব্যবস্থা আছে, তাহলে তো থাকতেই হবে। ওই ভোজনের কথা শুনেই গোপালের জিভের ওজন বেড়ে গেল। তুমি থামো তো মন্ত্রী, আসলে আজ বিকেলেই আমাদের কুল গুরুদেব আসছেন, তোমরা সবাই থেকো, আজকেই নাতিবাবুর অন্নপ্রাশনের দিনটা স্থির করে নেব। এ তো বেশ ভালো কথা। বেশ তাহলে, বেশ ভালোই হলো। রোজ বাড়িতে খেতে খেতে জিভে একেবারে চড় পড়ে গিয়েছিল। বহুদিন পরে রাজবাড়ির পোলাও কোরমা খেয়ে পেট ভরাবো। বাহ, তোদের নাতির তো ঢের উন্নতি হবে রে, খুব প্রতিপত্তি হবে, নাম যশ সব হবে, কোনো চিন্তা নেই। গুরুদেব, নাতির শরীর স্বাস্থ্য ভালো থাকবে তো? দেখ, এমনিতে খুব একটা কিছু অসুবিধা তো দেখছি না, তবে হ্যাঁ, সম্প্রতি একটা বড় সড়ো ঝড় বয়ে যাবে দেখা যাচ্ছে। কি সর্বনাশ গুরুদেব, এসব কি বলছেন, কথাটা কি সত্যি? আমি মিথ্যা বলি না, যা দেখলাম, ঈশ্বর আমাকে দিয়ে যা বলালেন তাই বললাম। তাহলে কি হবে গুরুদেব? এই বিপদ এড়াবার কি কোনো উপায় নেই গুরুদেব? ওরে, তোরা আমার পুরো কথাটা শোন, কথার মাঝেই যদি এত প্রশ্ন করতে থাকিস তাহলে আমি কিভাবে আমার কথাটা শেষ করব? হ্যাঁ, ক্ষমা করুন গুরুদেব, আপনি বলুন বলুন। শোন, ওর কপালে ঝড় থাকলেও সে ঝড় ঠিক কেটে যাবে, চিন্তা করিস না, ভগবান আছেন, উনি বিপদ ঠিকই কাটিয়ে দেবেন। যখন বিপদ চরম সীমায় পৌঁছে যায় তখন ঈশ্বর নিজে এসে আমাদের বিপদ মুক্ত করে। সত্যি গুরুদেব, ঈশ্বর নিজে আসেন? হ্যাঁ, নিজে আসেন। জয় গুরুদেবের জয়। গুরুদেব, এইবারে তাহলে আপনি একটা শুভ দিন বলে দিন, নাতিবাবুর অন্নপ্রাশনটা ধুমধাম করে দিতে হবে তো। আজকের পর থেকে ঠিক 3 দিন বাদে একটা খুব ভালো দিন আছে, ওই দিন তাহলে অন্নপ্রাশনের ব্যবস্থা কর। বেশ বেশ, তবে তাই হবে গুরুদেব, তাই হবে। গোপাল, তাহলে সব কিছুর বন্দোবস্ত করা শুরু করো। সে আর বলতে রানীমা, আমি আগামীকাল থেকেই একদম জোর কদমে মাঠে নেমে পড়বো। হ্যাঁ রানীমা, আমি কোনো দায়িত্ব নেব নাকি? না থাক, যদি প্রয়োজন হয় তুমি গোপালকে সাহায্য করো। অপূর্ব হয়েছে রান্নাগুলো। সুযোগ পেয়েছে, একে
একেবারে 3 দিনের খাওয়া খেয়ে নিচ্ছে। সুযোগ কি কেউ ছাড়ে মন্ত্রী মশাই? এই আপনি বলুন না, যখনই সুযোগ পান কোষাগার থেকে একেবারে থলি ভরে ভরে মোহর সরিয়ে। থাক, মুখ বন্ধ করো, আমার ঘাট হয়েছে বলাটা। তুমি বাবু মন প্রাণ ভরে খাও, কেমন? মহারাজ, এই রকম একটা খুশির দিনেও আপনার মুখে হাসি নেই কেন? আসলে নাতিবাবু তো আর 2-1 দিন পরেই চলে যাবে, সেই কারণেই মনটা বড্ড ভারাক্রান্ত হয়ে রয়েছে। তা তো ঠিকই, আমাদের ছেলেটা আসতে পারলো না, যাও বা নাতি এলো, তাও তো এই কটা দিন কি আনন্দেই না কাটলো। আচ্ছা রানী, আমরা যদি আমাদের কাছে আরো কদিন নাতিবাবুকে রেখে দিই তাহলে কেমন হবে? মানে বৌমাকে তো ফিরতেই হবে, বিদেশে আমাদের খোকার কত কাজ বলো তো। আরে বাবা, বৌমা না হয় ফিরে গেল, নাতিবাবু কদিন আমাদের কাছে থেকে গেলে কি এমন হবে? কিন্তু দেখো না বৌমা, আমাদেরও তো একটু ইচ্ছে হয় নাতিপুতিদের নিয়ে খেলবো, আদর করব, দেখো না। ঠিক আছে ঠিক আছে, আপনাদের কাছে আমার বাবু সোনাকে রাখতে আমার কোনো চিন্তাই নেই। ব্যাস, তাহলে তো মিটেই গেল। মহারাজ, নাতিবাবুকে কদিন এখানেই রেখে দিন, আমরা সবাই আছি, ঠিক কোলে পিঠে করে তাকে সামলে নেব। বাবা বাবা, গোপাল তোমার সব দিকে কান খোলা থাকে তাই না? মহারাজ, আমি হলাম ভাঁড়, তাই মাটির ভাঁড়ের মুখটা যেমন খোলা থাকে তেমন আমার কানটাও সব সময় খোলা থাকে, বুঝলেন? কি ব্যাপার মহারাজ, আপনি এখনো শোননি কেন? শরীর খারাপ করছে নাকি? না রানী, একটা কথা খুব ভাবাচ্ছে বুঝলে। কি কথা মহারাজ? এই যে সেদিন গুরুদেব বললেন না, যখন গভীর বিপদ আসে তখন ঈশ্বর নিজে আসেন বিপদে মোকাবিলা করার জন্য। হ্যাঁ মহারাজ, বললেন তো। আচ্ছা, ঈশ্বর কি বিপদে সত্যি নিজে আসেন? কিন্তু তিনি নিজে তো বিশাল শক্তিধর, ক্ষমতাবান, তাহলে তিনি নিজে না এসে অন্য কাউকে পরিস্থিতির মোকাবিলা করতে পাঠান না কেন? মহারাজ, ঈশ্বর কখনো কখনো নিজেই হয়তো আসেন, অথবা কখনো কারো দ্বারা বিপদ খণ্ডন করেন। ব্যাপারটা খুবই সহজ মহারাজ। না না, কিন্তু আমার মনে হয়। মহারাজ, আপনার কি মনে হয় আমি জানি না, তবে আমার যা মনে হয় আপনাকে বলেছি। আগামীকাল একবার সভাসদদের প্রশ্নটা করতে হবে, দেখি তারা কি বলে। আগামীকাল সকালে আবার বৌমা ফিরে যাবে। আমি তাহলে আসি, আমার সন্তানকে আপনাদের কাছে কদিনের জন্য রেখে গেলাম, ওকে খুব যত্নে সাবধানে রেখে দেবেন, কেমন? তুমি কোনো চিন্তা করো না মা, আমাদের নাতিবাবু একদম দুধে ভাতে থাকবে। কদিন একটু দেশের মাটিটা চিনে নিক, তারপর না হয় আবার বিদেশে পাড়ি দেবে। এই বলো সোনা। বৌমা তো চলে গেল, এইবারে তাহলে আমরাও যাই। আজকেও নিশ্চয়ই বৌমার ফিরে যাওয়া উপলক্ষে রাজসভা বন্ধ থাকবে। ভুলেও এই সব কথা ভেবো না মন্ত্রী, চলো এইবারে সবাই রাজসভায় চলো, তোমাদেরকে একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করব। সেরেছে, মহারাজ আবার কি প্রশ্ন করবেন ভগবান জানে। সবাই রাজসভায় এসো। আচ্ছা, তোমরা সকলে বলো তো, ঈশ্বর কি সত্যি বিপদ খণ্ডনে এই ধরাধামে অবতীর্ণ হন? আচ্ছা, তাই যদি হয় তাহলে ঈশ্বর নিজে না এসে তার প্রতিনিধি হিসেবে অন্য কাউকে বিপদ খণ্ডন করতে পাঠান না কেন? হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো। কেন কেন, ঈশ্বর তো মহাশক্তিধর, উনি চাইলেই যা খুশি তাই করতে পারেন। মহারাজ, আমাদের যেমন ইচ্ছে হলে আমরা খাই দাই ঘুমাই ঘুরে বেড়াই, ঠিক সেই রকম ঈশ্বরেরও ইচ্ছা হয় নিজে নেমে এসে জগতের কল্যাণ করার। না না না,
আমি কিন্তু আমার প্রশ্নের যথাযথ উত্তর পেলাম না। এই গোপাল, তুমি কিছু বলো না, একদম মুখে কুলুপ দিয়ে বসে আছো কেন? হ্যাঁ, না মহারাজ, মুখে কুলুপ দিয়ে নেই, আসলে খিদেতে পেটে ছুঁচো দৌড় দিচ্ছে। বেশি কথা বললে খাটনি হবে, আরো খিদে বাড়বে, তাই চুপ করে আছি আর কি। ইস, শুধু খাওয়া আর খাওয়া, সব সময় শুধু খাওয়ার চিন্তা। গোপাল, ছি, লজ্জা করে না? এমন একটা গুরুত্বপূর্ণ সময়ে তুমি আমার প্রশ্নের উত্তর না দিয়ে মনে মনে খাবারের কথা ভাবছো। আসলে মহারাজ, ওই না খেলে যে মাথাটা কাজ করে না, পেটে খিদে মুখে লাজ, এমন করলে তো মগজটাই পুরো ঘেঁটে ঘ হয়ে যাবে মহারাজ। বেটাকে তাড়িয়ে দিন। যাও যাও গোপাল, আমার রাজসভা থেকে এক্ষুনি বিদেয় হও দেখি। যাও যাও, তুমি যাও। যার সব সময় শুধু খাওয়ার চিন্তা, এমন পেটুককে সভায় রেখে আমার কোনো কাজ নেই। কিন্তু মহারাজ, চুপ, একদম চুপ। তুমি যাও গোপাল, যাও। যদি কোনোদিনও উত্তর খুঁজে পাও, তবেই আবার এই সভায় তোমার মুখ দেখিও। মহারাজ যে এমন সামান্য কারণে আমায় রাজসভা থেকে বার করে দেবেন ভাবতেও পারিনি। এখন কি যে করি, একে তো মাসের শেষ, সংসারে তুমুল টানাটানি। এক কাজ করি বরং, গিন্নিকে নিয়ে কদিন শ্বশুর বাড়ি চলে যায়, কদিন পায়ের উপরে পা তুলে আরাম করে আয়েশ করে দিন কাটাবো। হ্যাঁ, তাই করি। গিন্নি, ও গিন্নি, বলছি কি, ওই শিগগিরই তল্পি তল্পা গুছিয়ে তোমার বাপের বাড়ি চল। এই কটা দিনের জন্য দুজনে ঘুরে আসি, বুঝলে? কি ব্যাপার? তোমার হঠাৎ করে আমার বাপের বাড়ি যাবার হিড়িক কেন? কিছু মতলব আছে নাকি? আমি না তোমার স্বামী? তুমি আমাকে এভাবে বেমক্কা মতলববাজ বলতে পারলে? হ্যাঁ, কোথায় আমি তোমার কথা ভেবে কথাটা বললাম, আর তুমি কি না আমায়। স্বামী না স্বামী কে জানে? এই গত 3 মাস ধরে বাপের বাড়ি যাওয়ার কথা বলছি, তুমি তো তখন কানেই নিচ্ছিলে না, এখন হঠাৎ? আচ্ছা আচ্ছা, বুঝেছি বুঝেছি, অনেক ঝগড়াঝাটি হয়েছে, এইবারে তল্পি তল্পা গুছিয়ে চলো, মেলা সময় বয়ে যাচ্ছে। কি এক্ষুনি যাবে নাকি? সন্ধে হয়ে এলো তো। আরে সন্ধে হয়ে এলো তো কি হয়েছে, চলো চলো চলো, শিগগিরই চলো। ঠিক আছে, আমি প্রস্তুত হচ্ছি। তুমি তাহলে একখানা গরুর গাড়ি ডেকে আনোগে, যাও যাও। আরে মিছিমিছি গরুর গাড়ি রাখবো কেন? আরে বাবা, আমরা হেঁটে যাব, হেঁটে। কি বলছো? এতটা রাস্তা বনের মধ্যে দিয়ে আমরা হেঁটে যাব? হ্যাঁ, শোনো গিন্নি, ওই বাতের ব্যথায় না হাঁটাটা বেশ ভালো, বুঝলে? চলো চলো, দেখবে কোনো রকম অসুবিধে হবে না। হ্যাঁ, আমি তো আছি নাকি? হ্যাঁ, বাবা, হ্যাঁ, বনটা বেশ ঘন। বলি, এই সময়ে এই বনের মধ্যে দিয়ে কেউ হেঁটে যায়? মেলা গজগজ না করে চুপচাপ এসো দেখি। ও মা গো, বাবা গো, বাবা গো, কি লাগাটাই না লাগলো গো। আরে, তোমার থেকে আমার বেশি লেগেছে, যা একখানা ধাক্কা মারলে। কি করবো? গিন্নি আমায় ধাক্কা মেরে ফেললো বটে, কিন্তু আজ আমি মহারাজের প্রশ্নের যথাযথ উত্তর পেয়ে গেলাম। বেড়াল ছানাটিকে বাঁচাতে কোনো কিছু না ভেবেই কিভাবে বেড়ালটা ওই বাঘা কুকুরটার দিকে তেড়ে গেল। হ্যাঁ, তার মানে বিপদে পড়লে সন্তানকে বাঁচাতে না, আমাকে এক্ষুনি একবার রাজপ্রাসাদে যেতে হবে, রানীমার সঙ্গে কথা বলতে হবে। আরে 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 আরে, ওদিকে কোথায় চললে গো? ওদিকে তো তোমার শ্বশুর বাড়ি নয়। আরে বাবা, আমার নয়, তোমার শ্বশুর বাড়ির দিকেই আবার যাচ্ছি, বুঝলে? তার মানে আমরা আর যাবো না? না না, পরে যাব, তাড়াতাড়ি এসো দেখিনি। এ কি রে বাবা, লোকটার মাথাটা কি গেছে নাকি? কখন যে কি করছে নিজেরই ঠিক নেই, যত সব। আরে গোপাল দাদা, তুমি এখন
কি ব্যাপার গো? আমি একটু রানীমার সঙ্গে দেখা করতে চাই, খুব দরকার। কিন্তু এখন তো সকলে ঘুমাচ্ছে, তাই আমি তো এখন তোমাকে ঢুকতে দিতে পারবো না। আরে অযথা কথা না বলে পথ ছাড়ো, ভিতরে ঢুকতে দাও। গোপাল দাদা, তুমি এই সময় ওই ঢোকার জন্য অহেতুক জেদ করো না। তাছাড়া আমি যতদূর জানি তোমায় তো মহারাজ তাড়িয়ে দিয়েছিলেন, তাহলে আবার বহাল হব, চিন্তা করো না। দয়া করে এখন ঢুকতে দাও। গোপাল দাদা। আহ পেয়াদা, এই এই কি ব্যাপার? এত হইচই কিসের? কি হয়েছে? রানীমা, আমি আপনার সঙ্গে একটু কথা বলতে চাই, বিশেষ দরকার আছে। এসো এসো, ভেতরে এসো। তাহলে মহারাজকে তোমার পরিকল্পনা মতো বাইরে নিয়ে যেতে পারলেই উনি ওনার প্রশ্নের উপযুক্ত জবাব পেয়ে যাবেন, বলছো? সে ব্যাপারে আপনি 100% নিশ্চিত থাকুন রানীমা। এখন আপনি শুধু আমার পরিকল্পনা অনুযায়ী মহারাজকে নৌকা বিহারে যেতে রাজি করান। তারপর কি হয় সেটা আপনি নিজেই সচক্ষে প্রমাণ পেয়ে যাবেন। তোমার উপরে আমার অগাধ আস্থা গোপাল। ঠিক আছে, তুমি যেমনটা বললে ঠিক ওইভাবেই আমি নৌকা বিহারের ব্যবস্থা করছি। রানীমা, দেখবেন এই পরিকল্পনাটা যাতে কোনোভাবেই পাঁচকান না হয়, তাহলে কিন্তু সব ভেস্তে যাবে। নিশ্চিন্তে থাকো গোপাল, কিচ্ছু হবে না, নিশ্চিন্তে থাকো। মহারাজ আবার বেজার ভোগ করে গেছেন। কি করব? আমি এখনো যে আমার প্রশ্নের উত্তর খুঁজে পাইনি। এইভাবে আপনি আর কতদিন মুখ ভার করে বসে থাকবেন শুনি? কি জানি, কিছুই আর ভালো লাগে না যে। বলছি শুনুন না মহারাজ, নাতিকে নিয়ে চলুন না, আমরা একটু নৌকা বিহারে যাই, তাহলে ওরও ভালো লাগবে আর আপনার মনটাও বেশ অন্যরকম হবে। ঠিক আছে, তাহলে চলো একটু নৌকা বিহার করে আসি। এই তো মহারাজ, আসুন আসুন, সেই কখন থেকে আপনার জন্য অপেক্ষা করছি। এ কি গোপাল, তুমি এখানে? কি ব্যাপার? তোমার সঙ্গে তোমার স্ত্রীও আছেন দেখছি। মহারাজ, কতদিন আপনাকে দেখিনি বলুন তো, তাই আজকে একদম সস্ত্রীক চলে এলাম। চলুন চলুন, সকলে মিলে নৌকো বিহার করে আসি। কিন্তু আমি তো তোমাকে তাড়িয়ে দিয়েছিলাম, তারপরেও তুমি। মহারাজ, অনেক তো হয়েছে, এখন এসব কথা ছেড়ে নৌকোতে টুকুস করে উঠে পড়ুন দেখি। কিন্তু মহারাজ অযথা দেরি করবেন না, চলুন উঠে পড়ুন। এ কি? এই নাও, দেখো দেখো, ও কোনো সাড়া শব্দ করছে না কেন? সারা শব্দ করবেন না মহারাজ। মানে এসব কি বলছো? এই পুটুলির ভেতরে তো আপনার নাতি নেই, এখানে নাতির বদলে রয়েছে একখানা খেলার পুতুল। এসব কি বলছো তুমি? এইটা যদি পুতুলি হয় তাহলে আমার নাতিবাবু কোথায়? হ্যাঁ, আপনার নাতি এইখানে একদম সুরক্ষিত অবস্থাতেই আছে। যাক বাবা, আমি যে কি ভয় পেয়ে গেছিলাম তার কি বলবো। কিন্তু রানী, তুমি আমার সঙ্গে হঠাৎ কেন এমন ছলনা করলে? হ্যাঁ, আমার কথাই মহারাজ। কেন? আসলে আমি আপনাকে এই ঘটনার মধ্যে দিয়ে আপনার প্রশ্নের আসল উত্তরখানা দিতে চেয়েছিলাম, তাই। গোপাল, কি বলতে চাইছো একটু খুলে বলো তো। আপনি জানতে চেয়েছিলেন যে ঈশ্বর যেহেতু বিশাল ক্ষমতাধর, তাই সন্তানের বিপদে তিনি নিজে না এসে অন্য কাউকেও তো তার প্রতিনিধি হিসাবে বিপদটা কাটাতে পাঠাতে পারেন। হ্যাঁ, কিন্তু তার সঙ্গে এই ঘটনার কি সম্পর্ক শুনি? মহারাজ,
পুতুলটি যখন জলে পড়ে গেল তখন আপনি সেটিকে নিজের নাতি ভেবেই একবারও কারুর জন্য অপেক্ষা না করে নিজের প্রাণের তোয়াক্কা না করে নাতিবাবুকে রক্ষা করলেন। মহারাজ, আমরা ঈশ্বরের মানব সন্তান। ঈশ্বর আমাদের সকলের হৃদয়ের ভিতরে বসবাস করে, তাই বিপদ হলেই তিনি ছুটে আসেন, কখনো নিজে, আবার কখনো বা কোনরূপ প্রতিনিধি মারফত। তাই ভবিষ্যতে আর কোনোদিনও ঈশ্বর সম্পর্কিত কোনরূপ সংশয় মনে রাখবেন না, কেমন? সাধু সাধু, ধন্য তোমার বুদ্ধি হে গোপাল। সত্যি যেভাবে তুমি একটা ঘটনার মধ্যে দিয়ে আমায় আমার প্রশ্নের উত্তরটা ব্যাখ্যা সমেত, তার কোনো তুলনা হয় না। তোমার যে আর কিভাবে প্রশংসা করব তাই ভাবছি। মহারাজ, আমার আর প্রশংসা না করে ওই পেট পুরে একটু ভালো মন্দ খাওয়ান তো দেখি, তাহলেই হবে, আর কিচ্ছু চাই না। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, তাই হবে। আগামী 7 দিন তোমার সস্ত্রীক সহ রাজবাড়িতে দুবেলা আহারের নিমন্ত্রণ থাকলো, কেমন? ব্যাস, আর কি চাই? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা। কি বিশৃঙ্খল অবস্থা! গোড়াতেই এত গলদ থাকলে পরে কি হবে? হ্যাঁ, না, ব্যাপারটা তো জানাতে হবে। এই তো মহারাজের প্রিয় গোপালও চলে এসেছে। তাহলে এবার সভা শুরু করা যাক মহারাজ। সে আপনি যাই বলুন না কেন মন্ত্রী মশাই, আজ আমার আপনার সাথে ঝগড়া করার কোনো ইচ্ছেই নেই। কেন গোপাল, কি হয়েছে তোমার? কি আর বলি মহারাজ, কৃষ্ণনগরের ভবিষ্যৎ দেখে আমি তো ভাষাই হারিয়ে ফেলেছি। বলো কি, কৃষ্ণনগরের ভবিষ্যৎ? তা শুনি শুনি, খুব ভালো কিছু নিশ্চয়ই। এতে আর শোনার কি আছে মহারাজ, অবশ্যই ভালো হবে। সে কথা তো আমি একবারও বলিনি মন্ত্রী মশাই। আহা গোপাল, ভনিতা না করে বলি ফেলো না দেখি, কি এমন দেখেছো কৃষ্ণনগরের ভবিষ্যৎ? তাহলে শুনুন, কৃষ্ণনগরের ভবিষ্যৎ ঘোর অন্ধকারে, মোটেই ভালো নয়। হ্যাঁ, বলো কি? কৃষ্ণনগরের ভবিষ্যৎ বলতে আমি ছোট ছোট ছেলে মেয়েদের কথাই বলছি। ওরাই তো আমাদের কৃষ্ণনগরের ভবিষ্যৎ। ঠিক কথা, কিন্তু তার সাথে অন্ধকারের কি সম্পর্ক? সম্পর্ক আছে মহারাজ। আজ সকালে রাজসভায় আসার পথে দেখি পাঠশালায় বাচ্চাদের পড়াশোনা বাদে সবই হচ্ছে। তা এরকম চলতে থাকলে কি করে রাজ্যের ভালো হবে বলুন দেখি? না হওয়ারই বা কি আছে শুনি? পড়াশোনার সাথে রাজ্যের ভালো খারাপের কি আছে? সত্যি, মন্ত্রী হয়েও যে আপনি এসব কথা বলেন ভাবলেও অবাক লাগে। গোপাল, মুখ সামলে কথা বলো। আপনিও তাহলে আগে বুঝুন, তারপর কথা বলুন। আবার শুরু হয়ে গেলে তোমরা। ক্ষমা করবেন মহারাজ, কিন্তু আমি তো কিছু শুরু করিনি। মন্ত্রী মশাই তো না বুঝে কথা বলছেন। আপনি বলুন মহারাজ, বাচ্চারাই তো সমাজের ভবিষ্যৎ। হ্যাঁ, ওরা এখন যা শিখবে সেটাই তো পরে কাজে লাগাবে। ঠিক ঠিক, শিক্ষার গুরুত্ব অনেক, তাকে এত অবহেলা করলে তো চলবে না। সেটাই তো মহারাজ, একে তো সকলে পাঠশালায় আসে না, তার উপর যে কয়জন আসে তাদের মধ্যেও কেউ খেলে বেড়ায়, কেউ ঘুরে বেড়ায়, এসব হয়। বুঝলাম, কিন্তু রাজপণ্ডিত কিছু বলে না। কি করে বলবেন মহারাজ? উনি তো নিজেই ঘুমে ঢুলতে থাকেন। কি? আমি কালই রাজপণ্ডিতের সাথে এই ব্যাপারে কথা বলবো। কিন্তু শুধু রাজপণ্ডিতের সাথে কথা বললেই হবে না মহারাজ, তার সাথে এমন কিছু করতে হবে যাতে ছেলেপুলেরা রোজ পাঠশালায় খুশি মনে এসে পড়াশোনা করে। তার জন্য কি করা যায় বলো তো? আর তোমার কাছে কি কোনো উপায় আছে? থাকলে তো আগেই বলে দিত, এত সময় ধরে অভিযোগ করে যেত নাকি? আচ্ছা, আপনার কাছে কি কোনো উপায় আছে মন্ত্রী মশাই? মানে এখন নেই, ভাবতে হবে। তাহলে একটু চুপ করে থাকুন। ছাড়ো না গোপাল, তুমি বলো। আমি বলছিলাম, ওই বাচ্চাদের পাঠশালার প্রতি আগ্রহ আনার জন্য যদি একবেলা ভাত, ডাল, দুধ, ডিম ইত্যাদি খাওয়ানো যায় তাহলে সেটা কার্যকর হবে বলে মনে হয়। অসম্ভব! রাজ্যের কত খরচ বেড়ে যাবে জানো?
তুমি থামো তো মন্ত্রী, সব সময় খালি উল্টো কথা বলা। আমি একদম একমত গোপালের সাথে। কৃষ্ণনগরের উন্নতির জন্য আমি সব করতে রাজি। তোমার কিছু বলার আছে পণ্ডিত, পাঠশালার এই অব্যবস্থার ব্যাপারে? আজ্ঞে মহারাজ, অনেক ভোরে উঠি তো, তাই একটু চোখ লেগে যায় আর কি। চোখ লাগারও আর সময় পেল না তোমার, পড়ানোর সময়ই চোখটা লাগতে হলো। যাই হোক, যা হওয়ার হয়ে গেছে, আর যেন এমন না হয় সেটা কিন্তু মাথায় রেখো। আজ্ঞে মহারাজ, কথা দিচ্ছি আর কোনোদিন পড়ানোর সময় ঘুমোবো না। বেশ, আর মন্ত্রী, তোমার ওপর একটা দায়িত্ব আছে। বলুন মহারাজ। তুমি পাঠশালাতে পড়াশোনা শুরু করতে পারবে এমন বয়সী সকল বাচ্চাদের মোট সংখ্যাটা জেনে কোনো দোকানদারের কাছে গিয়ে সেই পরিমাণ শস্যপাতি আর ডিমের বায়না দিয়ে আসবে। আর হ্যাঁ, একজন ভালো রান্নার ঠাকুর জোগাড় করো। যথাজ্ঞা। আরে বাস, এ তো দারুণ সুযোগ। এই ফাঁকে আমারও কিছু লক্ষ্মী লাভ হতে পারে। গোপাল, তোমারও একটা দায়িত্ব আছে। হ্যাঁ, বলুন মহারাজ। মন্ত্রী যে দোকানদারের কাছে সব জিনিসপত্র বায়না দেবে, সেখান থেকে জিনিসপত্রগুলো নিয়ে তুমি রোজ পাঠশালায় পৌঁছে দেবে, কারণ এসব ব্যাপারে মন্ত্রীর ওপর আমার ভরসা নেই। ঠিক আছে মহারাজ। মহারাজের বেশি বেশি বলে কিনা আমার ওপর ভরসা নেই। সব জোগাড় করব আমি, আর শেষ বাজিটা মারবে গোপাল। আরে না, ভালোই হলো। আমি যদি কিছু করিও, তবু দোষ পড়বে গোপালেরই উপর। কি ব্যাপার, মন্ত্রী মশাই কিছু বললো না এটা শুনে? কি ভাবছে এত? ঠিকই বলেছেন মহারাজ, এসব কাজ গোপালই ভালো করতে পারবে। বাবা, ওভাবে কেন বলছো গোপাল? আমিও তো চাই কৃষ্ণনগরের ভালো হোক। বেশ, ভালো হলেই ভালো। শোনো ঠাকুর, তাহলে ওই কথাই রইলো। দেখো যেন কোনো ভুলচুক না হয়। ঠিকঠাক কাজ করলে ভালো বকশিস পাবে, কেমন? হুকুম, কোনো ভুল হবে না। পাথর ভেঙে এক বস্তা কাঁকর আমি তৈরি করেই এনেছি, আর অর্ধেক দুধে অর্ধেক জল মেশানো আর ডিম সরানো, এই তো সব হয়ে যাবে। হ্যাঁ, তবে দেখো গোপাল যেন এর টের না পায়। না না হুকুম, তু গোপাল কেন, কাকপক্ষীও টের পাবে না। যাক বাবা, এবার শুধু জিনিসের দামটা মহারাজকে বাড়িয়ে বললেই কাজ হাসিল। এদিকে অতিরিক্ত মূল্যটাও আমার হবে, আর বাকি জিনিসগুলো বিক্রি করার পর সেই দামও আমারই হবে। রে, কোথায় যাচ্ছিস সব তোরা? খেলতে যাচ্ছি গো গোপাল দাদু। কাল থেকে অবশ্যই সব পাঠশালায় যাস, কিন্তু বন্ধুদেরও বলিস যেতে। ভাত, ডিম, দুধ আরো কত কি ভালো ভালো সব খাবার দেওয়া হবে রে। তাই ডিমও দেবে? হ্যাঁ রে, মহারাজ এই নতুন নিয়ম করেছেন। আমি নিজে গিয়ে জিনিসপত্র দিয়ে আসবো। কে মজা, আমি তো তাহলে রাত যাব পাঠশালা। হ্যাঁ, আমিও যাব। বেশ দারুণ ব্যাপার হলো তো, এবার তো রোজ পাঠশালা যেতেই হবে। আচ্ছা বেশ, এবার চলি তাহলে। এই নাও গো ঠাকুর, সব জিনিস নিয়ে চলে এসেছি, একবার মিলিয়ে নাও দেখি। ঠিক আছে গোপাল দাদা, এখনই সব দেখে নিচ্ছি। যাক বাবা, গোপাল দাদা গেছে। এবার মন্ত্রী মশাইয়ের কথা মতো সব করলেই কেল্লা ফতে। কই গো ঠাকুর? এই তো হুকুম, আপনার কথা মতো সব কাজ হয়ে গেছে।
ওই দেখুন ওখানে জিনিসগুলো রাখা আছে, আপনি নিয়ে যেতে পারেন। বাবা বাবা, খুব ভালো, খুব ভালো। ও কি অর্ধেক ডিম দিলে যে, বাকিটা কোথায়? কিসের বাকি? ডিমটা অমনি দেখতে। বললেই হলো, ডিম কখনো অর্ধেক হয়? বাকিটা কোথায় বলো, নইলে কিন্তু। আরে বাবা, তুমি ডিম খেতে খুব ভালোবাসো বুঝি? হ্যাঁ তো। তাহলে এটা জানো না যে অর্ধেক ডিমের দ্বিগুণ শক্তি হয়? সত্যি? হ্যাঁ, তা নয় তো কি মিথ্যে? ওই জন্যই তো আমি তোমাদের সকলকে অর্ধেক ডিম দিই। আরে বাস, এটা তো আমরা কেউই জানতাম না। ঠিক আছে, আমি আমার সকল বন্ধুকে এটা জানাবো। যাক বাবা, বিশ্বাস করলো তবে, নইলে আর একটু হলেই ধরা পড়ে যেতাম। আরে রান্নার ঠাকুর কারোর সাথে কথা বলছে মনে হচ্ছে। পেছন থেকে দেখে তো মন্ত্রী মশাই বলে মনে হচ্ছে। একটু কাছে গিয়ে দেখি তো কি ব্যাপার। আরে গোপাল দাদা যে, তোমার কথাই ভাবছিলাম, আর দেখো তুমি চলে এলে। হুম, তুমি কি নিশ্চিত যে তুমি আমার কথাই ভাবছিলে? আমি তো তোমাকে কারোর একজনের সাথে কথা বলতে দেখলাম। আবার মন্ত্রী মশাইকে দেখে ফেলেনি তো? কথাটা বেফাঁস হয়ে যাওয়ার আগে আমাকে কথা ঘোরাতে হবে। কি গো বলো, এত কি ভাবছো? না না, এতে ভাবার আর কি আছে? কেউ না কারোর সাথে কথা বলিনি। আমি তো একাই ছিলাম। তুমি বোধহয় ভুল দেখেছো। হ্যাঁ, ভুলই হবে। কি ব্যাপার, ঠাকুর এভাবে বলছে কেন? তাহলে কি সত্যি ভুল দেখলাম, নাকি অন্য কোনো ব্যাপার আছে? না, পরে দেখতে হচ্ছে। ঠিক আছে, এই আমি যাই গো। হ্যাঁ, অনেক কাজ আছে। না না না, ঠাকুর যতই বলুক না কেন, কেউ ছিল না সেখানে, তবু মনটা কেমন যেন খটকা লাগছে। যাই হোক, মনে হওয়া নিয়ে তো আর কিছু করা যাবে না। এখন যাই কাজে। তা মন্ত্রী, পাঠশালায় রোজ ভালো মানের আনাজপাতি যাচ্ছে তো? আগে হ্যাঁ মহারাজ, আমি তো ভালো মানেরই সব চাল ডালের বায়না দিয়েছি। কথা মতো তো সেগুলোই পাঠানোর কথা। তবে বাকিটা গোপাল জানে। মানে গোপাল জানে মানে ঠিক কি বলতে চাইছেন আপনি মন্ত্রী মশাই? না মানে জিনিসগুলো সব নিয়ে তো তুমিই যাও, তাই আর কি। সেটাও করতে হচ্ছে, কারণ মহারাজ আপনার উপর ভরসা করতে পারেন না। গোপাল, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। মন্ত্রী, সপ্তাহে সপ্তাহে জিনিসের দাম মিটিয়ে দিচ্ছ তো? হ্যাঁ, আগের সপ্তাহের দাম মিটিয়ে দিয়েছি, কিন্তু পরেরটা বাকি। আর মহারাজ, বলছিলাম কি, পরের মাস থেকে জিনিসের দাম একটু বাড়তে পারে। কি হলো? মন্ত্রী মশাইয়ের এই ব্যাপারটা কেমন যেন লাগলো না, চোখে চোখে রাখতেই হবে। কিরে বুটি, তুই অর্ধেক ডিম খেয়ে বাকি অতটা রেখে দিলি কেন? রান্নাটা ভালো হয়নি বুঝি? না গো দিদা, খুব ভালো হয়েছে। আমি তো আসলে এখন এমনই খাচ্ছি। শিখিরি, কেন রে পুটি? তোর তো ডিম খুব প্রিয় ছিল রে। এখনো ভালো লাগে। তাহলে পুরো ডিম খাচ্ছিস না কেন? এ বাবা, তুমিও জানো না, অর্ধেক ডিমের শক্তি গোটা ডিমের থেকে বেশি, মানে দ্বিগুণ শক্তি। এই বলে কি গো? এই, তোকে এমন কথা কে বলেছে রে? ওমা, কেন? পাঠশালার রান্নার ঠাকুর আমাদের তো রোজ অর্ধেক ডিমই দেয়। ওই জন্য আমি একদিন জিজ্ঞেস করেছিলাম, তখন বলল অর্ধেক ডিমের দ্বিগুণ শক্তি হয়। বলিস কি রে, এতদিন ধরে এসব চলছে? না, মহারাজকে জানাতে হবে। আরে গোপাল এত সকাল সকাল রাজবাড়ির দিকে যাচ্ছে কেন? গিয়ে আড়াল থেকে দেখি তো। বলো গোপাল,
কি হয়েছে? হঠাৎ কেন এভাবে একা দেখা করার কথা বললে? আসলে মহারাজ, আমি চাই না এই ব্যাপারটা মন্ত্রীমশাই জানুক, তাই একান্তে আপনার সাথে কথা বলতে চাই। কেন, কি হয়েছে সব খুলে বলো। তাহলে শুনুন মহারাজ। কি সাংঘাতিক ব্যাপার! আমি এখনই ওই রান্নার ঠাকুরকে কারাগারে বন্দি করার আদেশ দিচ্ছি। না না মহারাজ, সেটা ভুলেও করতে যাবেন না। আমার এই পুরো ব্যাপারটাতেই সন্দেহ আছে। পুরো পরিকল্পনার পেছনে মনে হচ্ছে অন্য কেউ আছে মহারাজ। তুমি ঠিক কার কথা বলতে চাইছো? প্রমাণ ছাড়া তো আমি কারো নাম বলতে পারবো না মহারাজ। এই রে, গোপাল বোধহয় সবটা বুঝতে পেরেছে। এবার কি করে নিজেকে বাঁচাই? কি করি কি করি কি করি? পেয়েছি। শোনো ঠাকুর, এখন কিন্তু মহারাজ সবটা জেনে গেছে, তাই দেখো যাই হয়ে যাক না কেন আমার নামটা যেন না আসে, নইলে কিন্তু তোমাকেই রাজ্য ছাড়া হতে হবে। না না হুকুম, দয়া করে এ কাজ করবেন না। আমি মরে গেলেও আপনার নাম নেব না। মাথায় থাকে যেন। বলো বলো, তুমি কেন এমন করেছো? আগে আগে আমি নিজে থেকে এসব করিনি মহারাজ। আমাকে এসব করার জন্য বাধ্য করা হয়েছে। কে তোমাকে সব করতে বলেছে? আগে গোপাল দাদা। কি মিথ্যে কথা! বেশ হয়েছে, এবার ঠেলা বুঝুক গোপাল। দেখলেন মহারাজ, খুব ভরসা করতেন না আপনি গোপালের ওপর? ভাবা যায় তলে তলে এই। মহারাজ, আমি সত্যিই সবকিছু করিনি। আমি যদি এটাতে যুক্ত হতাম তাহলে কি আপনাকে নিজে থেকে এসব জানাতাম? দেখো গোপাল, এখন এসব কথা বলে কোনো লাভ নেই। সবাই জানে তোমার মাথায় কত বুদ্ধি। তুমি ইচ্ছা করে আগে গন্ডগোল করে তারপর সেটা ঢাকতে নিজে থেকে সব বলছো। গোপাল, তুমি সত্যি করেছো কি করনি সেটা কিন্তু তোমাকেই প্রমাণ করতে হবে। এটা যেমন সত্যি যে এসব যে ঘটছে সেটা তুমি আমায় জানিয়েছো প্রথম, তেমনি এটাও সত্যি যে প্রতিদিনের শস্যের বস্তা তুমি নিয়ে যাও পাঠশালায়, তাই তোমাকেও যে সন্দেহের তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। বেশ, তাহলে আমি প্রমাণ জোগাড় করেই তবে এই রাজসভায় পা দেব। আজকের পরে আমি আরো নিশ্চিত যে এসবের পিছনে মন্ত্রীমশাই যুক্ত আছে। এবার শুধু ওনাকে হাতে নাতে ধরার ব্যবস্থা করতে হবে। ও কি দাদু, তুমি এই সময় বাড়ি ফিরছো? হ্যাঁ রে, তোর দাদুকে আর চোরের অপবাদ দিয়েছে, তাই প্রমাণ জোগাড় না করে আমি রাজসভায় যাব না। কি বললি? তোমাকে কে ছেড়ে অপবাদ দিয়েছে? কে আবার? ওই মন্ত্রী। কিন্তু আমার সন্দেহ হচ্ছে যে আসল চোর ওই মন্ত্রী। বাস, তাহলে আর চিন্তা কি? আমরা আছি তো, মন্ত্রীর ওপর নজর রেখে তোমাকে সব খবর দিয়ে যাব। হ্যাঁ দাদু, আমারও অনেক রাগ হয়েছে। এতদিন মিথ্যে বলে আমাদের অর্ধেক ডিম খাইয়েছে। আমি এটা কিছুতেই মানতে পারছি না। এবার সত্যিটা সবার সামনে আসবেই। নাও নাও, আজকের চাল ডাল সব এই বস্তাতে আছে। এই নিন আজকের মূল্য। দেখো, অর্থটা কিন্তু বড় কথা নয়। তোমার যে রোজ বিক্রি বাট্টা বেড়ে গেছে, আর তার জন্যই তোমার তো আমাকে মিষ্টি খাওয়ানো উচিত। একদম, আমি কালই আপনাকে মিষ্টি খাওয়াবো, একদম পাকা কথা। তাহলে আজ চলি, কাল দেখা হবে। দেখলি মন্ত্রী মশাই কি বদমাইশ। চল এখনই গিয়ে গোপাল দাদুকে সব বলি। তাহলে এটাই হলো আসল ব্যাপার। খাওয়াচ্ছি ওকে মিষ্টি। হ্যাঁ গোপাল দাদু, একেবারে আচ্ছা করে দাওয়াই দিও। আচ্ছা শোন, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে বুঝলি। কাল তোরা ওই পাশের গ্রামের দোকানদারকে কিছু একটা করে আটকে রাখ, আর আমি সেই সুযোগে মন্ত্রীর সাথে দেখা করব। আচ্ছা, তুমি কোনো চিন্তা করো না। ঠিক আছে, তোরা এখন যা, আমিও একবার মহারাজের সাথে দেখা করে আসি। আসতে পারি মহারাজ?
আরে গোপাল জি, এসো এসো। মহারাজ, কথা মতো আমি প্রমাণ জোগাড় করে ফেলেছি, কিন্তু সেটা দেখার জন্য আপনাকে কাল আমার সাথে একটা জায়গায় যেতে হবে। বেশ, আমি যাব। এই কি তুমি কে? আগে আমি মালিকের খুব বিশ্বস্ত কর্মচারী। আজ সকালে মালিক একটা অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েছে, তাই আমাকে পাঠালো। কিন্তু কথা মতো আপনার জন্য মিষ্টি পাঠিয়েছে। এই তাই নাকি? দাও 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 দাও, শুনেছি তোমাদের গ্রামের মিষ্টিও নাকি খুব ভালো। হ্যাঁ, ওই আর কি। নিন। ওরে বাবারে, ওরে বাবারে, মরে গেলাম রে, বাঁচাও। কেমন চলে গেল, লাগছে চলে গেল। মন্ত্রী মশাই? গোপাল, তুমি? তোমায় আমি ছাড়বো না। এই যে গোপাল দাদু, আসল দোকানদার। আসল দোকানদার? এই রে, এবার কি হবে? তোমার কি আর কিছু বলার আছে মন্ত্রী? তোমার সব কর্মকাণ্ড আমাদের কাছে ফাঁস হয়ে গেছে। তোমার সাহস কি করে হয় কৃষ্ণনগরের ভবিষ্যতের সাথে এমন করার? ক্ষমা করে দিন মহারাজ, আর হবে না, ক্ষমা করে দিন। না 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 না, শাস্তি তো তোমাকে পেতেই হবে। সেপাই, আজ থেকে মন্ত্রীকে রোজ সকালে 100 বার বেতের বাড়ি ও অর্ধেক খাবার দেওয়া হবে। অর্ধেক খাবার? কেন জানেন না? অর্ধেক খেলে দ্বিগুণ শক্তি বাড়ে। ওরে বাবা গো, আমার 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 মাথা ঘুরছে। হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা। এই দেখো, তুমি এখনো রেগে আছো আমার উপর। আমার রাগতে বয়ে গেছে আপনার ওপর। তুমি কিছুতেই বুঝছো না, খরচ বাড়ছে। আয় না বাড়লে চলবে কি করে রাজ্য? বিদেশে আমাকে যেতেই হবে। সব বুঝেছি, সব বুঝেছি। আপনার আমাকে অসহ্য লাগছে, তাই আপনি বিদেশে যাচ্ছেন, তাই তো? তুমি আমায় ভুল বুঝছো। রাজ্য চালাতে অর্থের প্রয়োজন আছে। কেন এতদিন রাজ্য বুঝি চলছিল না? এতদিন যেভাবে চলছিল সেভাবেই চলবে। সময় পাল্টাচ্ছে, এখন শুধু সিংহাসনে বসে থাকলেই চলে না। দেশ বিদেশ ঘুরে দেখতে হবে কিভাবে রাজ্যের উন্নতি হয়, লাভ হয়, সেই নিয়ে নতুন করে ভাবতে হবে। তার মানে আপনি ঠিক করে নিয়েছেন আপনি যাবেন, তাই তো? হ্যাঁ। আর যতদিন আপনি না থাকবেন এখানে কি হবে ভেবে দেখেছেন মহারাজ? কে সামলাবে সব? চিঠি? আমি অনেক ভেবে দেখলাম, আসলে এসব সিংহাসন, ক্ষমতা, প্রতিপত্তি অর্জন করা আর রক্ষা করার জটিলতার চেয়ে বাকি জীবনটা শান্তির সাথে বনে কাটিয়ে দেওয়াই ভালো। বলছি সবই তো বুঝলাম, কিন্তু এই শান্তিটা কে? মহারাজ সন্ন্যাসী হয়ে গেলেন আর এসব নিয়েও তুমি ভাড়ামি করছো গোপাল? ও মা গো, এবার কি হবে? চিন্তা করবেন না রানীমা, কৃষ্ণনগরকে আমি আমার বুক দিয়ে আগলে রাখবো। আপনার ছাতির মাপটা ঠিক মতো জানেন তো মন্ত্রী মশাই? মানে ওই গোটা কৃষ্ণনগরকে কি আপনি আপনার বুকের মধ্যে আগলে রাখতে পারবেন? গোপাল, মার্জনা করবেন মন্ত্রী মশাই। আমি বলছিলাম কি, ওইসব আগলে টাগলে রাখার আগে ওই ভালো করে খুঁজে দেখুন সব। মানে কি বলতে চাইছো কি তুমি? মহারাজকে খুঁজে বার করুন মন্ত্রী মশাই, লোক পাঠান। তিনি হয়তো এখনো বেশি দূর যেতে পারেননি। এটা কিন্তু ঠিক বলেছে গোপাল, তাকে একবার যদি খুঁজে পাই আমরা। আপনি চিন্তা করবেন না রানীমা, আমি এক্ষুনি লোক পাঠাচ্ছি। আর গোপাল, রানীমাকে বিশ্রাম নিতে দাও, যাও এখন, যত সব। কই গো, গেলে কই? এক ঘটি জল দাও দেখি। ওই জলই খেতে
হবে, শুধু জল। ঘরে এক দানাও চাল নেই। বাজারে না গেলে আজ হরি মটর। রাজ্যে রাজা নেই আর তুমি ঘরে চাল নেই বলে চিল্লামিল্লি করছো, চত্ব সব। ও মা গো, মহারাজ রাজ্যে নেই তো গেলেন কই? বনবাসে। সে কি গো, এবার কি হবে তাহলে? কপালে যা লেখা আছে তাই হবে, আর কি। এই তোমার চাকরিখানা থাকবে তো? না থাকলে বাটি হাতে বেরোবো, চিন্তা কি? মহারাজ যখন নেই তখন আমি যখন এ রাজ্যের মহামন্ত্রী তখন আমি এত মানে করার কি আছে মন্ত্রী মশাই? মহারাজ নেই তো কি হয়েছে, রানীমা তো আছেন। আমরা তার কথা মতোই চলব। হ্যাঁ আমিও তো তাই বলছিলাম। মহারাজ যখন নেই তখন রানীমার নির্দেশ মতোই তো আমাদের সামলাতে হবে সব। কতদিন আর আগলাবে গোপাল? আজ নয় কাল এই শর্মাকেই বসতে হবে এই সিংহাসনে। যতদিন পারি ততদিন তো চেষ্টা করতেই হবে মন্ত্রী মশাই। আপনি যদি চলেন ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। রাজা মশাই আছেন? আমি অনেক দূর থেকে আসছি। মন্ত্রীমশাই, একজন সাধু এসেছেন রাজামশাইয়ের সঙ্গে দেখা করতে। বলছেন অনেক দূর থেকে এসেছেন। জানো না মহারাজ এখন নেই? যাও চলে যেতে বলো ওকে। মহারাজ নিরুদ্দেশ। এই মুহূর্তে সত্যিই যদি কোনো প্রাজ্ঞ সাধু বাবা রাজবাড়িতে তার পায়ের ধুলো দেয়, বলা তো যায় না যদি মহারাজের হদিস তিনি দিতে পারেন। ঠিক একদম ঠিক বলছেন পণ্ডিত মশাই। বেশ বেশ, ডেকে আনো তাকে, দেখি সে কি বলে। মহারাজ, আমার প্রণাম নেবেন। উনি মহারাজ নয়, উনি মন্ত্রী। আসুন সাধু বাবা, আসুন, আসন গ্রহণ করুন। এ কি করলেন সাধু বাবা? এটা তো মহারাজের সিংহাসন। আপনার জন্য আমি অন্য আসনের ব্যবস্থা করে দিচ্ছি, আপনি বরং সেখানে বসুন। রাজাই যখন নেই তখন তাঁর সিংহাসনে বসতে ক্ষতি কি? আপনি কি করে জানলেন মহারাজ নেই? বুঝলে না, সাধু বাবা যে অন্তর্যামী গোপাল। এবার কি হবে? উনি যদি বলে দেন মহারাজ কোথায় আছেন, তাহলে তো আমার আর পণ্ডিত মশাই আগেই ওরকম হামলে পড়বেন না। আচ্ছা, আপনি যদি অন্তর্যামী হন, বলুন তো আমাদের রাজা মশাই কোথায় গেছেন? জবর জটা কালো চুলে দেনামা অতীত বলেন। মহারাজ বনবাসে গেছেন। এটা যখন বলেছেন সাধু বাবা, তাহলে মহারাজ এখন কোথায় আছেন সেটাও নিশ্চয়ই আপনি বলে দিতে পারবেন। গোপাল, সব বিষয়ে নাক গলিও না তো তুমি। ঠিক আছে, রাজা মশাইকে নিয়ে চিন্তা হওয়া তো খুবই স্বাভাবিক। কিন্তু গোপাল, রাজা মশাই বনবাসে গেছেন, তাকে আর সংসার মায়ায় বাঁধা ঠিক কাজ হবে না। এ আপনি কি বলছেন সাধু বাবা? মহারাজ না থাকলে রাজ্য চলবে কেমন করে? নতুন রাজা নির্বাচন করতে হবে। এই তো খেলা জমে গেছে, একে দিয়েই কাজ হবে মনে হচ্ছে। সাধু বাবা, এসব নিয়ে নয় পরে আলোচনা করা যাবে। এই কে আছো? সাধু বাবার পা ধুইয়ে দাও ভালো করে। না, বিষয়টা ঠিক সুবিধের মনে হচ্ছে না। আহা মন্ত্রী, করেছ কি? আমি সাধু মানুষ, এত খেতে পারি কি? ও বললে হবে না সাধু বাবা, আপনার জন্য নিজে দাঁড়িয়ে থেকে মহারাজের খাস হালুই করকে দিয়ে রাঁধিয়েছি সব। দেখুন না একটু, অমৃত অমৃত। বেশ বেশ, এত করে বলছো যখন, বাহ বাহ, চমৎকার চমৎকার। আমি জানি তো যে এমন খাবার আপনি আগে কখনো খাননি।
তা বটে বটে, ভেবেছিলাম কটা দিন বিশ্রাম নিয়ে চলে যাব। এখন দেখছি যা আদর আতিথেয়তা শুরু করেছ তোমরা, তাতে তো মাস কয়েক কাটিয়ে না গেলে আমারই লোকসান হবে। থাকুন না, থাকুন, যতদিন ইচ্ছা থাকুন। আমার ইচ্ছা অনুযায়ী সব চললে তো ওই গোপালের জায়গায় আপনাকেই সবার মহারথী করে রেখে দিতাম চিরকাল। এসব কি বলছো মন্ত্রী? কেন, পরিকল্পনাটা মন্দ নাকি? আমি হব এই রাজ্যের নতুন রাজা, আর আপনি হবেন আমার রাজসভার প্রধান মহারথী। বটে, কাজটা খুব একটা কঠিন না। মহারাজ বনবাসে, আর আপনি নিজেই তো বললেন তাকে ফিরিয়ে আনাও ঠিক হবে না। তাহলে? তা বলেছি, কিন্তু বাকি অন্যান্য সভাসদেরা আছে, তারা তো... আরে ছাড়ুন তো ওদের কথা। আকাশে হাত ছড়িয়ে আর একবার মন্ত্র পড়ে নেবেন, বলবেন এই রাজ্যের রাজা হওয়ার ক্ষমতা একমাত্র আমার মধ্যেই আছে। ব্যাস, সবাই মানতে বাধ্য। তারপর আমার একটা হিল্লে হয়ে গেলে আপনারটার ব্যবস্থাও আমি করে দেব, বুঝলেন? বুঝলাম, একেবারে জলের মতো পরিষ্কার। ব্যাস, কালই তাহলে কাজ শুরু করে দিন। বেশি দেরি করে তো লাভ নেই। বলা তো যায় না, মহারাজের যদি রানীমার জন্য মন কেমন করে, রাজ্যে ফিরে আসে, ওসব হওয়ার আগেই সেরে ফেলতে হবে সব কাজ। রাজা হওয়ার খুব তাড়া দেখছি তোমার মন্ত্রী। ওপরে ওঠার ইচ্ছা কার না থাকে বলুন তো সাধু বাবা? আর মাত্র কটা দিনের অপেক্ষা, ব্যাস। তারপরেই এই সিংহাসনের মালিক হব আমি, কৃষ্ণনগরের নতুন রাজা হব আমি। সমস্ত ধন দৌলত থাকবে আমার এই হাতের মুঠোয়। কি অত ভাবছেন মন্ত্রী মশাই একা একা? মানে কি ভাবছি তার কৈফিয়ত তো তোমায় দিতে হবে। হ্যাঁ হিমা, ছি ছি ছি, আপনি কেন কৈফিয়ত দেবেন? আপনার মুখ দেখলেই তো বোঝা যাচ্ছে যে আপনি কি ভাবছেন। তাই বুঝি? তা বলো দেখি কি ভাবছি আমি। আপনি ভাবছেন ওই কৃষ্ণনগরের সিংহাসনের কথা। শুনে ফেললো নাকি সব? আপনি ভাবছেন আমাদের মহারাজের কথা, তাকে কিভাবে ফিরিয়ে আনা যায় সেই কথা, তাই না? মহারাজকে যে আর ফিরিয়ে আনা যাবে না, সে কথা তো আগেই বলেছি। তাই যদি হয় সাধু বাবা, আপনি এর একটা কিছু বিহিত করুন, না হলে রাজা ছাড়া রাজ্য। ঠিক বলেছ, রাজা রাজ্য, নুন ছাড়া তরকারি, আলো ছাড়া দিন, জল ছাড়া জীবনের মতো। তাই যত দ্রুত সম্ভব নতুন রাজা নিয়োগ করা দরকার। কিন্তু এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে রানীমার সাথে কথা বলা জরুরি। তার চেয়েও জরুরি একটা কাজ আগে করা দরকার। কিসের কথা বলছেন মন্ত্রী মশাই? গোপালের বহিষ্কার। এ আপনি কি বলছেন মন্ত্রী মশাই? একে রাজা মশাই, তার মধ্যে গোপালের মতো বিচক্ষণ মানুষকে রাজসভা থেকে বহিষ্কার করলে তো রাজ্যেরই ক্ষতি। এটাই হচ্ছে সমস্যা। এই কক্ষে যার যেটা কাজ নয়, সে সেটা নিয়ে বেশি চিন্তিত। তুমি বিজ্ঞানী, তুমি বিজ্ঞানে মন দাও, রাজকাজ আমার দায়িত্ব। তাহলে এরকম সিদ্ধান্ত নেওয়ার আগে সবার সাথে আলোচনা করা দরকার। কোনো দরকার নেই, আমি যা বলেছি তাই হবে। রাজ্যের ব্যয়ভার বাড়ছে, এই মুহূর্তে কোনো ভাঁড়কে অযথা বেতন দিয়ে পোষার কোনো মানে হয় না। তাই গোপালেরও কাল থেকে রাজসভায় আসার কোনো দরকার নেই। সবই আমি বুঝতে পারছি মন্ত্রী মশাই। বেশ, আপনি যখন বলছেন, এই আমার শেষ দিন রাজসভায়, চলি সবাই, ভালো থাকবেন। এত সহজে যে বেটা মাঠের বাইরে চলে যাবে বুঝতেই পারিনি আগে। এবার আমার আর সিংহাসনের মাঝে নেই কোনো বাধা, নেই কোনো কাটা। তুমি চিন্তা করো না, আমি নিজে মন্ত্রীর সাথে কথা বলবো। না না রানীমা, সেসবের দরকার নেই। মহারাজ ছাড়া রাজবাড়ি শূন্য শূন্য লাগে, আমারও মন লাগছে না এখানে।
বেশ, যা ভালো বোঝো তাই করো, তবে ডাকলে এসো কিন্তু। হ্যাঁ রানীমা, নিশ্চয়ই আসবো। এখন আমি চলি। যাক, এই কদিনে মাথাটা খেলানোর সময় পাওয়া যাবে একটু, না হলে কেমন যেন গুলিয়ে যাচ্ছে সব। কি যে বলো গোপাল দাদা, এই শেষ দুটো শাকের আটি নিয়েও দরদাম করবে তুমি? ওরে, আমি বেকার মানুষ, দরদাম না করে উপায় আছে আমার? হ্যাঁ শোনো শোনো শোনো, মহারাজ কৃষ্ণচন্দ্রের অবর্তমানে কৃষ্ণনগরে নতুন রাজা হিসেবে নির্বাচিত হবেন রাজ্যের মহামন্ত্রী। সেই শুভানুষ্ঠানে রাজবাড়িতে আমন্ত্রণ রইল। এসব কি হচ্ছে বলো তো গোপাল দাদা? ভেতরের খবর আছে নাকি কিছু? না গো ভাই, তুমিও যা জানো আমিও ততটুকুই জানি। ও গোপাল দাদা, ব্যাপার কি? এ সময় এখানে কি চাই? রানীমার জরুরি তলব, এখনই ওই রাজবাড়ি যেতে হবে তোমাকে। কিন্তু আমার যে বাজার হয়নি এখনো। আরে ওসব বাজার টাজার পরে হবে, তুমি এখন আমার সাথে চলো তো। মন্ত্রীকে আমি বিশ্বাস করেছিলাম, ও যে এইভাবে বিশ্বাসের সুযোগ নেবে আমি একদম বুঝতে পারিনি। আমাদের এক্ষুনি অন্যান্য সভাসদদের সাথে কথা বলা দরকার রানীমা। কারোর সাথে কথা বলার দরকার নেই রানীমা, আমি নিজেই চলে এসেছি আপনার সাথে কথা বলতে। এখানে কি জন্য এসেছো গোপাল? রানীমার কান ভাঙাতে? বাহ, আপনি সবার মাথা মুড়িয়ে সিংহাসন কবজা করতে পারেন, আর আমি রানীমাকে সেই সত্যি কথা জানাতে পারি না? চুপ! ভুলে যেও না, আমি কৃষ্ণনগরের হবু রাজা। মুখ সামলে কথা বলবে আমার সাথে। এসব কি হচ্ছে মন্ত্রী মশাই? রাজা মশাই নেই, সেই সুবাদে এ কি শুরু করেছেন আপনি? আমায় আপনি ভুল বুঝবেন না রানীমা, আমার হয়ে যা বলার সাধু বাবাই আপনাকে বুঝিয়ে বলবে সব। উনি আর কি বোঝাবেন? কতদিন এসেছেন উনি, কি জানেন এই রাজ্যের বিষয়ে? সাধনা মা, সবই সাধনা। সাধনার জোর থাকলে সবকিছুই জানা যায়, ভূত ভবিষ্যৎ অতীত সব। সেই জোর থেকেই বলছি মা, মন্ত্রীর কপালে আমি জ্যোতি দেখতে পাচ্ছি। মন্ত্রী যদি রাজ্যের রাজা হয়, এ রাজ্যের উন্নতি কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। আপনাদের একটা কথাও বিশ্বাস করি না আমি, এসব আপনাদের ষড়যন্ত্র। এ আপনি ভুল করছেন রানীমা। যা হোক, যে কথা আমি বলতে এসেছি, রাজা যখন আমি হচ্ছি তখন তো আমাকে এই প্রাসাদেই থাকতে হবে, ফলে আমার স্ত্রীকেও এখানে এসেই থাকতে হবে। সে তো আর একা থাকতে পারবে না, তাই আপনি যদি এই ঘরটা ছেড়ে দিতেন। কিন্তু মন্ত্রী মশাই, তুমি কি বলছো মন্ত্রী? এখানে না থাকলে রানীমা থাকবেন কোথায়? আর আমি তো এমন কোনো বিধান দিইনি যে রানীমাকে অন্যত্র পাঠাতে হবে। সবকিছুর জন্য তো আপনার বিধান দরকার নেই সাধু বাবা, এ আমার নিজের বিধান। আমি রাজা হব, আমার স্ত্রী রানী হবে, তারও তো অধিকার আছে রানীর মতো থাকার, রানীর মহলে থাকার। আপনার ব্যবস্থা আমি অন্যত্র করে দেব রানীমা, আপনি কিচ্ছু ভাববেন না। হাজার হোক, আপনি আমাদের প্রাক্তন মহারাজের স্ত্রী বলে কথা। কি বলো গোপাল? আমার মনটা আসলে অনেক অনেক বড়, তোমরা খালি দেখতে পাও না সেটা। কাজটা কি আপনি ঠিক করলেন মন্ত্রী মশাই? শোনো গোপাল, আমাকে ঠিক ভুল বোঝাতে এসো না তুমি, বরং কাল সময় মতো চলে এসো। কৃষ্ণনগরের নতুন রাজার রাজ্যাভিষেকের জন্য মহাভোজের আয়োজন হবে। যতদিন পাচ্ছ খেয়ে নাও পেট ভরে। আরে, এগুলো আবার কি পরে আছে এখানে? কি এ তো মহারাজের পোশাক, এখানে এসব কি করে এলো? তাহলে কি মহারাজ? না না না, হিসেবটা কেমন যেন ওলট পালট হয়ে যাচ্ছে। সময় তো হয়ে গেল, নতুন মহারাজকে ডাকুন এবার। এসে গেছি, এসে গেছি। আসুন মন্ত্রী মশাই, আসুন। মুকুট নিয়ে দাঁড়িয়ে আছি আপনার মাথায় পরাবো বলে। সাধু বাবা, এবার মহারাজ বলা অভ্যাস করুন। মহারাজ।
মহারাজের হদিশ পাওয়া গেছে মন্ত্রী মশাই, মহারাজের হদিশ পাওয়া গেছে। এই কি সর্বনেশে কথা! মহারাজের হদিশ পাওয়া গেছে মানে কোথায় মহারাজ? না না, মহারাজ না, মহারাজের পোশাক পরে আছে পুকুরের ধারে। আমার মনে হয় তিনি ওই পুকুরে ডুব দিয়ে নিরুদ্দেশ হয়ে গেছেন। ও তাই বলো? তা বেশ তো, প্রাক্তন রাজার জন্য না হয় কিছুক্ষণ নীরবতা পালন করে নেব আমরা, ব্যাস। আপনি কি বলছেন মন্ত্রী মশাই? মহারাজ সত্যি ওই পুকুরে ডুব দিয়েছেন কিনা সেটা তো তলিয়ে দেখা দরকার একবার। সেসব হবে আমি রাজা হওয়ার পর। নিন সাধু বাবা, মুকুট পরান। কিন্তু মন্ত্রী মশাই, আরো একটা দুঃসংবাদ আছে যে। ও, আবার কিসের দুঃসংবাদ? মহারাজ যে পুকুরে ডুব দিয়েছেন সেই কথা বলতেই রানীমা অজ্ঞান হয়ে গেছে। তুমি যে কি করো না গোপাল, শুভ সময়ে অশুভ একটা সংবাদ দিয়ে দিলে তো সব বরবাদ করে। এই কে আছো? গ্রেপ্তার করো গোপালকে। তার আগে তোমায় গ্রেপ্তার করা হবে। এত বড় সাহস তোমার? হবু রাজাকে গ্রেপ্তার করার কথা বলো তুমি? আজ তোমার একদিন কি আমার একদিন? কিসের হবু রাজা? আমি কৃষ্ণনগরের আসল রাজা। হ্যাঁ, আমি। কি মহারাজ, আপনি? হ্যাঁ, আমি। অনেক দিন ধরে তো তোমার বাড়বাড়ন্ত দেখলাম, আজকে খেলা শেষ। কিন্তু গোপাল, রানী কোথায়? কেমন আছে সে? এক্ষুনি তার কাছে আমাকে নিয়ে চলো। রানীমা ভালোই আছে মহারাজ, কিচ্ছু হয়নি তার। কিন্তু তুমি যে বললে রানী অজ্ঞান হয়ে গেছে। এটুকু মিছে কথা না বললে যে আপনার লুকোচুরি খেলাটা এত সহজে শেষ হতো না মহারাজ। লুকোচুরি বটে, কিন্তু তুমি বুঝলে কি করে এত সব? প্রথম সন্দেহটা হলো যখন রানীমাকে অন্যত্র রাখার কথা বলতেই আপনি বিচলিত হয়ে উঠলেন, তখন। তারপর পুকুর পাড়ে আপনার পোশাক। ব্যাস এটুকুই, আর কিছু নয়। আর প্রথম দিন রাজসভায় এসেই সোজা সিংহাসনে চড়ে বসা, ব্যাস। একে একে 2 আর 2 2 4 করে ফেললাম। তারপর মনে হলো রানীমার প্রতি টান ফিরিয়ে আনতে পারে আপনাকে আপনার আসল রূপে। তাই এই মিছে কথা। অধমের অপরাধ মার্জনা করবেন মহারাজ। গোপাল, তোমার তুলনা নেই। কিন্তু মহারাজ, আপনি কেন এই ছদ্মবেশ নিয়েছিলেন তার আসল উদ্দেশ্যটা কিন্তু এখনো আমার কাছে পরিষ্কার হয়নি পুরোটা। আসলে আমি পরীক্ষা করছিলাম, বুঝলে? কিসের পরীক্ষা মহারাজ? যে আমার অনুপস্থিতিতে কে এই রাজ্য চালাবে তার পরীক্ষা। এবং আমি ঠিক করেছি যে কদিন ব্যবসার কাজে আমি বাইরে থাকব, ততদিন রানীর পরামর্শ মতো সমস্ত কিছু সামলাবে গোপাল। আর আমি মহারাজ? তুমি থাকবে পেয়াদা। কি শুধু জল আর ভাত? আগেই বলেছিলাম বেশি বেরো না, রাজা হবেন। এখন খাও জল ভাত খাও। চেষ্টায় তুমিও আমাকে ভুল বুঝলে গিন্নি। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা। আজ যেন মহারাজকে প্রথম থেকেই বেশ চিন্তিত দেখাচ্ছে। ব্যাপারটা কি মহারাজ? রাজকোষের অবস্থা খুবই খারাপ। প্রথমে বন্যা, তারপর খরা, একেবারে মরার উপর খাঁড়ার ঘা বসিয়ে দিয়েছে। সত্যি তো মহারাজ, রাজকোষ যদি হয় ফাঁকা, তাহলে কিভাবে যাবে নিশ্চিন্তে থাকা? উপায় একটাই, এই অবস্থায় রাজকোষকে চাঙ্গা করতে সবাইকে এগিয়ে আসতে হবে। এবার রাজপ্রতিনিধিদের মুক্ত হস্তে দান করতে হবে। কি হলো মন্ত্রী মশাই, হস্ত মুক্ত করার আগেই হস্তে খাল ধরে গেলে মনে হচ্ছে? ওই না তো, মানে এই আর কি, একটু নেড়ে চেড়ে দেখে নিলাম। আমিও নেড়ে ছেড়ে দেখব দান পেটিতে কতটা মোহর জমা পড়ল। যেমন কথা তেমন কাজ। আজ একেবারে দান পেটি নিয়ে বসেছি। রাজকোষের জন্য মোহর জোগাড় করে তবেই ছাড়বো। ওই তো সভাসদরা একে একে হাজির হয়ে গেছে। দেখি কার দানের বহর কেমন। এই নিন মহারাজ, আমি একেবারে তৈরি হয়ে এসেছি।
আর দেব দেব নয়, এই দেখুন দিয়েই দিয়েছি। এই তো থলির বহর দেখে তো মনে হচ্ছে মোহরের পরিমাণ বেশ ভালোই। নবাবের প্রশংসা করে গান লিখে যে পুরস্কার পেয়েছিলাম সেই অর্থ পুরোটাই তুলে দিলাম। বাহ বাহ বাহ, বেশ বেশ। আমিও আমার গবেষণার জন্য যে অর্থ মজুদ রেখেছিলাম সেটা নিয়ে এসেছি মহারাজ। আশা করি এতেই কাজ হবে। হবেই তো, নিশ্চয়ই হবে। কিন্তু তুমি দূরে দাঁড়িয়ে পা ঘষছ কেন রাজবৈদ্য? মোহর আনুনি বুঝি? না না মহারাজ, আমি মোহর আনবো না তাই আবার হয়? তাহলে তো দিয়ে দিলেই হয়। প্রজাদের চিকিৎসা করে যা সংগ্রহ করেছিলাম সেটা প্রজাদের জন্যই না হয় দান করলাম। আমিও ঠিক করলাম এই অস্ত্র না হয় পরেই কিনবো, আপাতত সেই অর্থ না হয় রাজকোষেই যাক। হ্যাঁ, এটাই তো চাই। বাহ, কিন্তু এ কি পণ্ডিত, তোমার তো খুব কষ্ট হচ্ছে মনে হয়। কষ্ট তো একটু হচ্ছে বটেই। এই কটা মোহর দিচ্ছি বটে, তবে দিতে গিয়ে মনে হচ্ছে পাঁজরের হাড় কখানা খুলে দিচ্ছি। বটে, কিন্তু জ্যোতিষী তোমার কি ব্যাপার? না হেলছো না দুলছো, করছোটা কি? মোহর নিয়ে অপেক্ষা করছি মহারাজ, দান আমি করব, তবে একটু অপেক্ষা করছি। আহা, সেটা তো দেখতেই পাচ্ছি, কিন্তু কেন? ওই যে আমার গণনা বলছে দানের জন্য উপযুক্ত সময় আর কিছুক্ষণ পরে, তাই। তবুও তো জ্যোতিষী এসেছে, তারপরে অপেক্ষাও করছে, কিন্তু গোপালের তো টিকিটাও দেখতে পাওয়া যাচ্ছে না। তাই তো, গোপাল তো গড় হাজির। তাহলে দেখুন, হাত খোলার বদলে নির্ঘাত গা ঢাকা দিয়েছে। গা ঢাকা যে দেব তার উপায় আছে। আপনাদের আশীর্বাদে যা একখানা গতর বানিয়েছি তার একদিক ঢাকলে আরেক দিক যে খুলে যায় মন্ত্রী মশাই। সে না হয় হলো, কিন্তু মোহরের বদলে এটা কি? খাতা? নিন, এবার ছিড়ুন তবে পাতা। ওমা, খাতার সাথে পাতা, মন্ত্রী মশাই কি মাথা! হ্যাঁ হ্যাঁ, যেমন নেড়ে চেড়ে দেখছেন তেমনই দেখুন, সবটাই স্মরণে চলে আসবে। ঠিক বলেছ গোপাল, এই ব্যাপারটা তো আমার আগেই মনে করা উচিত ছিল। কি ব্যাপার মহারাজ, নিশ্চয়ই ওকে ছাড় দেওয়ার জন্য কোনো ভাবনা চিন্তা করেছেন। তাহলে শোনো, গোপাল সত্যি তোমাদের সবার থেকে আলাদা। রাজকোষের গতি প্রকৃতি বুঝে সে গত 2 মাস ধরে শুধু বেতন নেয়নি তাই নয়, সাপ্তাহিক পারিতোষিকও নেয়নি। এই হিসেবের খাতা বলছে সবটাই রাজকোষাগারে জমা আছে। সত্যি গোপালের তুলনা হয় না। আমরা আর কতটুকু দিলাম গোপাল, তোমাকে সেলাম। তাই গোপালের সমালোচনা না করে তুমি তোমার দানটা করে ফেলো এবার। আমি তো প্রস্তুত মহারাজ। গুনে গুনে 16 আনা। দেখে তো চোখ ছানা বড়া হয়ে যাচ্ছে। হাজার মোহর দিয়ে মন্ত্রী মশাই নিজের আর পরিবারের জন্য পোশাক পরিচ্ছদ আনাতে পারেন ভিন রাজ্য থেকে, আর দান করার বেলা মাত্র 16 আনা বের করলেন ট্যাগ থেকে। যাই হোক আর তাই হোক, এটা কি মন্ত্রী মশাইয়ের করা শোভা পায়? রাজকোষাগার যে ওদিকে শূন্য প্রায়। আচ্ছা, তাহলে তলে তলে এই সব হচ্ছে, হ্যাঁ? ভেতরের খবরটা তাহলে ওপরে চলেই এলো। হ্যাঁ, এইবার দানের 16 আনা সম্পন্ন হলো। গোপাল দাদুর কাজ আছে বলতে হবে। দেখ কি সুন্দর ঝুড়ি বুনে দিচ্ছে। আমি মাঝে মাঝে ভাবি যে দাদু আর কি কি করতে পারে। ওইসব ভেবে সময় নষ্ট না করে দাদুকে দেখে শেখার চেষ্টা কর। হ্যাঁ হ্যাঁ, আমি তো সেই কথাই বলি, শিখে রাখ। হাতের কাজ শিখে রাখলে খাবার চিন্তা করতে হবে না। সে তো বটেই, যেমন তোমার চিন্তা করতে হয় না, কাজ নেই, কম্ম নেই, ঝুড়ি বানাতে বসে গেলে। হ্যাঁ, গোপাল দাদু তো ভালো কাজই করছে দিদা। তা আবার করবে না, নিজে বিদ্যে ঝুড়ি নিয়ে ঘোরে আর তোদেরও ঝুড়ি বানানো শেখাচ্ছে, যাতে আমরা বিদ্যে ঝুড়ি নিয়ে ঘুরতে পারি। এই থাম থাম, তোদের দাদুর যদি এতই বিদ্যে, তাহলে ঝুড়ি ঝুড়ি বিদ্যে যাচ্ছে কোথায়? হ্যাঁ, গোপাল দাদা চলো, তোমার ডাক পড়েছে। এই দেখো গিন্নি, বলতে না বলতেই বিদ্যের ঝুড়ি খালি করার সময় হয়ে গেছে। না 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 না, আমাকে বগল দাবা করে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই, আমি এমনিই যাব। তবে তার আগে ওই হাতের কাজটা সেরে নিই। হ্যাঁ,
কাজটা যে চটপট সেরে নেব তারও উপায় নেই। এই আসে করে অপেক্ষা করছি, কিন্তু গোপালের দেখা নেই। নেই বলতে নেই মহারাজ, এই দেখুন আপনার এক ডাকে আমি হাজির। এই তো এসে গেছে। যাক, এবার আর দেরি না করে কি করলে কি হবে সেটা বলে ফেলো দেখি। করার তো অনেক কিছুই আছে মহারাজ, কিন্তু আপনি ঠিক কোনটা চাইছেন সেটা যদি বলেন। বলার আর কি আছে, মন্ত্রীর কিপ্টে মুজে আর মেনে নেওয়া যাচ্ছে না গোপাল। মোহ ছেড়ে শেষে কিনা আনা, তাও আবার গুনে গুনে 16টা। না না না, যেভাবেই হোক মন্ত্রীর হাত থেকে ভালো পরিমাণ মোহর গলাতে হবে, আর এই কাজ তুমিই করতে পারবে। চিন্তা করবেন না মহারাজ, ছলে বলে কৌশলে আমি ঠিক মন্ত্রী মশাইয়ের কাছ থেকে যথেষ্ট মোহর আদায় করার ব্যবস্থা করব। শুধু মুখের কথা নয়, কাজেও করে দেখাতে হবে কিন্তু। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বেঁকাতে হবে, তবে হয়ে যাবে মহারাজ। কিন্তু তুমি এতটা নিশ্চিন্ত হচ্ছ কি করে? আমার ধারণা মন্ত্রী মশাই নিজের প্যাঁচে নিজেই আটকে যেতে পারেন। কথাতেই তো আছে মহারাজ, অতি চালাকের গলায় দড়ি। দেখুন না, ওই বাড়াবাড়ি করতে গিয়ে মন্ত্রী মশাই না এবার নাকানি চোবানি খেয়ে বসেন। আরে আমি তো সেটারই অপেক্ষা করছি। শুধু অপেক্ষা করলে হবে না মহারাজ, আপনাকে আপাতত আরেকটা কাজও যে করতে হবে। সে না হয় করলাম, কিন্তু তবেটা কি? তারপরে কি হলে কি হতে পারে সেটাও একই সঙ্গে জানিয়ে দিচ্ছি। সবটাই ভালো করে বুঝে নিন তাহলে। নাও এবার তড়ি ঘড়ি সব জোগাড় করো। ওহ, একটু সময় নিয়ে কাজ করার উপায় নেই? কি হয়েছে গো? তুমি নিজের মনে গজগজ করছো, কেমন যেন আনজান করছো গো। সে কি আর সাধে করছি, যত তাড়াহুড়ো এখনই পড়ে গেল। দেখো কাণ্ড, বলা নেই কওয়া নেই, এসে কেমন মোহর গুনতে শুরু করে দিল। আরে তুমি আর কি বুঝবে, তুমি তো বলেই খালাস, আমাকেই তো সব সামলাতে হবে নাকি? সামলাচ্ছটা কি সেটাই তো বুঝতে পারছি না। মহারাজ খবর পাঠিয়েছেন রাতে বস্ত্র বোঝাই নৌকো আসবে ঘাটে, আর সেই নৌকোতেই রাজপ্রাসাদের প্রয়োজনীয় জিনিসের সাথে তোমার বায়না করা রকমারি শাড়ি, পট্টবস্ত্রের গাঁটরিও থাকবে। ও মা, তাই বুঝি? কি মজা, কি মজা! সে তো হবেই, নিজের জিনিস খালাস করতে হবে নিজের ট্যাঁকের মোহর দিয়ে। তাই সাত তাড়াতাড়ি মোহর গুনতে বসে গেছি। তোমার মজা, আমার সাজা। তাড়াতাড়ি পা চালা। তোরা কোথায় আমায় পাহারা দিয়ে নিয়ে যাবি তা নয়, আমাকেই তোদের রাস্তা দেখিয়ে নিয়ে যেতে হচ্ছে। আশ্চর্য! আপনি হলেন মন্ত্রী মশাই, আমরা কি আর আপনার আগে আগে যেতে পারি? আপনি যেমন বলেন আমরা তেমনই করি, আপনি যেমন চলেন আমরাও তেমন চলি। ও, কাজের বেলায় কাঁচকলা, এদিকে কথার একেবারে ফুলঝুরি। একে একে এই যে দেখি মন্ত্রী মশাই, আমার যে আর আনন্দের সীমা নাই। ওরে বাবারে, এটা কে রে? ওমা, আমার কি কপাল, আমাকে না দেখতে পেয়ে মন্ত্রী মশাই করছেন আনচান। এ তো ভূত, এই মেরেছে, এবারে কি হবে? কি আবার হবে, আমাদের ঘাড় মটকাবে। এই তো আমি। কি হলো মন্ত্রী মশাই, মন ভরলো নাকি আরেকটু কাছে আসবো? ওরে বাবারে, ভূত! ওরে বাঁচারে, ওরে বাঁচারে! আপনি বাঁচলে মন্ত্রী মশাইয়ের নাম। এখনো সময় আছে, পালাবে, পালা পালা। ওই দেখো, আরে আরে আমাকে আমাকে ফেলে রেখে পালালো। আমি এখন কোথায় যাই? উড়ি উড়ি! ওরে আমায় ছেড়ে দে রে, উড়ি বাঁচা রে! এই তো, যেমনটা ভাবা তেমনটা কাজ। মন্ত্রী মশাই মোহরের থলি ফেলে পালিয়েছেন। সাবাস কেলে পচা, সাবাস! আর আমরা বুঝি এলেমেলে, আমাদের কথা তো বললে না। আমাদের কি ভূতের মতো দেখাচ্ছিল না? আরে না না, তোরাই তো হলি আমার ভরসা। তোদের ছাড়া কি আর একা একা এসব করা যায় রে?
আর কিছু করি না করি চলো এক্ষুনি এখান থেকে সরে পড়ি। যদি সত্যি ভূত চলে আসে তখন আমাদেরও ছেড়ে দে মাখিয়ে দে বাঁচি বলে পালাতে হবে। ঠিক বলেছিস, এদিকের কাজ আপাতত শেষ, এবার বাকিটা ওদিকে সামলাতে হবে। আরে 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 মন্ত্রীর কি অবস্থা! যেন সাক্ষাৎ কাকতাড়ুয়া। করো করো, যত খুশি রসিকতা করার করো, সময় যখন খারাপ যায় সবাই তখন খোঁচা দেয়। কিন্তু রাতারাতি মন্ত্রীমশাইয়ের হলোটা কি? মা, মন্ত্রীমশাইয়ের কি জানি কি হলো হঠাৎ? শুকনো বিপদ নাকি কোনো উৎপাত? উৎপাত বলে উৎপাত, মোহরের থলি চুরি হয়ে গেছে কাল রাতে। ওহ, থলে ভর্তি মোহর, এখনো ওদের ঝনঝন আওয়াজ যেন কানে বাজছে। চুরি? কিন্তু কিভাবে? তখন বুঝিনি, কিন্তু এখন বুঝতে পারছি। এখন নতুন কায়দা বেরিয়েছে, ভয় দেখিয়ে চুরি। ভূতেরা আমাকে ঘিরে ধরলো আর আমিও প্রাণে বাঁচতে মোহরের থলি ফেলে রেখে ছুটে পালালাম। না হলে আর কি করতাম? ভূতের সামনে বসে একডুম বাগডুম খেলতাম। মোহরের থলি ফেলে পালিয়েই যখন গেছো, তখন এটাকে আর চুরি বলা যায় না মন্ত্রী। আর তর্কের খাতিরে যদি বলি চুরি হয়েছে, তবে তো আরো গন্ডগোল। কিসের গন্ডগোল? যেখানে রাজ্যের মন্ত্রীরই মোহরের থলি চুরি হয়ে যাচ্ছে, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় মহারাজ? এই মরেছে, গোপাল যে আবার উল্টো প্যাঁচে ফেলে দিল। গোপাল ঠিকই বলেছে মন্ত্রী, তোমার কাজে গলদ আছে, তবু চুরি যখন গেছে তখন তো তা উদ্ধার করতেই হবে। কিন্তু অত মোহর একসঙ্গে দেখে কারোর কি মাথা ঠিক থাকবে মহারাজ? যে ওই থলি পাবে সে ঠিক ওটা সরিয়ে নেবে। আমি পথে বসে গেলাম মহারাজ। মাথায় হাত দিয়ে বসে না থেকে বরং এমন কিছু উদ্যোগ নাও যাতে তোমার খোয়া যাওয়া মোহর তোমার কাছেই ফেরত আসে। আমাকেই উপায় বের করতে হবে। আমার কি এখন আর মাথা ঠিক আছে? এখনই আর এমন কি হয়েছে মন্ত্রীমশাই? মাথা খারাপের আরো কত কি বাকি আছে। খালি দেখতে থাকুন আর নিজের ফাঁদে নিজে পড়তে থাকুন। হয়েছে হয়েছে, খুব হয়েছে। নাও এবার যেটা ঘোষণা করার সেটা করো আর আমাকে ধন্য করো। শোনো শোনো শোনো, মন্ত্রী মশাইয়ের মোহরের থলি খোয়া গেছে। শোনো শোনো শোনো, যে ওই খোয়া যাওয়া মোহরের থলি উদ্ধার করে দেবে তাকে মন্ত্রী মশাই নগদ 10টা মোহর উপহার দেবেন। শোনো শোনো শোনো। ওরে বাবা, কি হলো এটা? এটা কি হলো? মোহর দেব আমি আর তোর বাহাদুরি হচ্ছে। 10টা বড্ড বেশি হয়ে যাচ্ছে, কমা কমা, এক্ষুনি কমা বলছি। ঠিকই তো, আমি এক্ষুনি কমিয়ে ওটা 8টা করে দিচ্ছি। মন্ত্রী মশাইয়ের বিশেষ ইচ্ছে, 10টার পরিবর্তে উনি 8টা মোহর দেবেন, তাই বা কম কি? আবার কি? ও আচ্ছা আচ্ছা, মন্ত্রী মশাই 5টা মোহর আনন্দের সঙ্গে দেবেন। এবার খুশি? বলতে বলেছি বলে যা মুখে আসছে তাই বলে দিচ্ছে। যার যাবে তার যাবে, তাতে আর ওদের কি? 5টা মোহরও মন্ত্রীমশাইয়ের বেশি হয়ে যাচ্ছে মনে হয়। তবু যদি মোহরের থলি খুঁজে পাওয়া যায়। এমন আর কে আছে যে 5টা মোহরের জন্য 1 থলি মোহর ফেরত দেবে? তাহলে তো মন্ত্রী মশাইয়ের মোহরের থলি ইতিহাস হয়ে গেল। ইতিহাস তো বদলাতেও পারে। এই যে যেমন মোহর ভর্তি থলি ফেরতও চলে আসতে পারে। ওই তো আমার মোহরের থলি, ওটা আমার। রাস্তায় কুড়িয়ে পেলাম তাই দিয়ে গেলাম। তবে এবার আপনি আপনার কাজটা করে দেখান। আমার আবার কি কাজ? ওই যে কানাঘুষো শুনলাম যেন আপনি নাকি কি একটা ওই পুরস্কারের ঘোষণা করেছেন। 10টা নয়, 8টা নয়, 5টা মোহর। তাও আবার নগদ। পাওনা গন্ডা বুঝে নেওয়ার বেলায় একেবারে কান খাড়া করে আছে। এই নাও 5টা মোহর, গুনে নাও, পরে আবার অন্য কোনো ফন্দি ফিকির বের করো না যেন। এই ব্যাপারে কি আর আপনার কোনো ভুল হবে মন্ত্রী মশাই? যা পাই তাতেই মন ভরাই। চলে গেল,
চলে গেল, কড় করে 5টা মোহর চলে গেল। গেল গেল করছো বলো তো? তোমার তো এখন খালি এলো এলো করার কথা গো। কি এলো? বারে মোহরের থলি ফিরে এলো যে। তোমার এখন আনন্দ করার কথা, তা না করে মুখ ঝুলিয়ে ঘুরে বেড়াচ্ছ কেন? তুমি আর কি বুঝবে গিন্নি? খোয়া যাওয়া মোহর ফেরত পাওয়া গেছে বটে, তবে তাতে যে আমার মন ভরছে না। না না, আমি কিছুতেই মেনে নিতে পারছি না। কি মেনে নিতে পারছো না সেটাই তো বলছো না। গোপালকে কড় করে 5টা মোহর দিতে হয়েছে, ভাবতে পারছো গিন্নি? না না, কিছু একটা করতে হবে, কিছু একটা করতে হবে। কিন্তু কি করা যায়, কি করা যায়? এই তো ভাবতে ভাবতে এই বুদ্ধিটা মাথায় খেলে গেছে। দেখবে গিন্নি, গোপালকে দেওয়া মোহর আমি এবার কড়ায় গন্ডায় আদায় করে নেব। ও মা, কি কাণ্ড! মোহর আদায় করবে বলে নিজেই তো মোহর সরাতে শুরু করলে। আমি দেখতে পাচ্ছি 5টার বদলে 50টা মোহর আমার ট্যাকে ঢুকছে। আমাকে ঠকানো অত সহজ নয়। এই তো মন্ত্রী হাজির। এত সহজে যে তুমি মোহরের থলি ফেরত পেয়ে যাবে সেটা না আমি সত্যি ভাবতে পারিনি। সবই মন্ত্রী মশাইয়ের ভাগ্য। ভাগ্যলিপি কি কেউ বদলাতে পারে মহারাজ? আমার তো মনে হয় ওটা ওনার কর্মফল। অন্যের ভালো করলে নিজের ভালো হয়। মন্ত্রীমশাই করবেন ভালো, তাই ভাবি কি দিন এলো। তুমি কি কিছু বললে গোপাল? না না, আমি তো ওই মনে মনে ভাবছিলাম আর কি। সব ভালো যার শেষ ভালো। সে তো বটেই। তা মন্ত্রী, এবার তুমি স্বস্তি পেয়েছো তো? না মহারাজ, স্বস্তির থেকে অস্বস্তি বেশি হচ্ছে। সে কি? কেন কেন? আমার মোহরের থলিতে 1000 স্বর্ণ মুদ্রা থাকার কথা, কিন্তু আমি গুনে দেখছি তাতে আছে 950টা মোহর, অর্থাৎ 50টা কম। তাহলে নিশ্চয়ই বাকি মোহরগুলো যে ওই থলি উদ্ধার করেছে সেই সরিয়েছে। তার মানে তুমি বলতে চাইছো গোপাল? এটা নিয়ে কি আর কোনো সন্দেহের জায়গা আছে মহারাজ? না 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 না, সত্যি আমার আর কোনো সন্দেহ নেই। আমার ফন্দি কাজে লেগে গেছে মনে হচ্ছে। মহারাজকে ঠিক বোকা বানিয়ে ফেলেছে। তাহলে এবার আমি পরিষ্কার বুঝতে পারছি যে গোপাল, হ্যাঁ, গন্ডগোলটা গোপালই করেছে। মোহরের পরিমাণ যেহেতু মিলছে না, তাই এই মোহরের থলি তো তোমার নয়, অন্য কারুর। আর গোপাল সেটাই উদ্ধার করেছে। তোমার মোহর ভর্তি থলি তো এখনো তাহলে বেপাত্তা। তার মানে? মানেটা আমি না হয় বলি, এই মোহরের থলি যদি কেউ দাবি না করে তবে সেটা রাজকোষে জমা হয়ে যাবে। আরে 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 আরে, আমি কখন বললাম যে 50টা মোহর কম হলে আমার চলবে না? আরে ওটা তো আমারই মোহরের থলি। না না মহারাজ, আমি কম মোহরেই কাজ চালিয়ে নেব। আমার থলি আমায় দিয়ে দিন মহারাজ। তাহলে এখন কি করি গোপাল? এটা কি মন্ত্রীমশাইকে দেওয়া যায়? তা কি করে হয় মহারাজ? অন্যের জিনিস মন্ত্রীমশাই আত্মসাৎ করবেন, সেটা কি আপনি মেনে নেবেন? না না না, তাই আবার মেনে নেওয়া যায় নাকি? যাও মন্ত্রী, তুমি বরং আরেকবার তোমার আসল থলি খোঁজার চেষ্টা করো। আর চেষ্টা করলে কি না পাওয়া যায়? কপাল কপাল, সবই আমার কপালের দোষ। মন্ত্রীমশাইয়ের সব গন্ডগোল হয়ে গেছে, এখন সামলাতে সময় লাগবে মনে হচ্ছে। কিন্তু আপনার সামনেও যেন কিছু একটা হচ্ছে মনে হচ্ছে। হচ্ছে বই কি, তবে আমি ভাবছি অন্য কথা। কি কথা মহারাজ? আচ্ছা গোপাল, তুমি আগে থেকে কি করে বুঝেছিলে যে মন্ত্রী এরকমই কিছু একটা বলতে পারে, আর তার জন্য এই রকম জবাব দিতে হবে? আমাকে তো সবটাই আগে থেকে শিখিয়ে পড়িয়ে রেখেছিলে। মন্ত্রীমশাইয়ের সঙ্গে সংসার করছি সে তো কম দিন হলো না মহারাজ, তাই আমি কি করলে উনি কি করতে পারেন সেটা আমার জানাই ছিল। যাক, অতি লোভে মন্ত্রীমশাই ঘটি হারিয়েছেন, তাতে আখেরে রাজকোষেরই সমৃদ্ধি হয়েছে, সেটাই ভালো। সাধে কি আর বলে, যার শেষ ভালো তার সব ভালো। সব নয় মহারাজ, 16 আনাই ভালো।